জয়গুরু। আত্মজনের কথা পড়ছি। কালকে গীতা চক্রবর্তীর প্রত্যবোধর থেকে পড়া শেষ হয়েছে। আজকে অমল কুমার চক্রবর্তী পুত্র পরম পূজনীয় শেষদার লেখা থেকে পড়ছি। সর্বভূতে প্রেম করে যেই জন। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ। এবার গরমটা বেশ তাড়াতাড়ি পড়েছে। তখন সকাল 11:30 11:45 হবে। আমি ঘরের জানলা দরজা ভেজিয়ে দিয়ে ফ্যান চালিয়ে শুয়ে শুয়ে সেদিনের খবরের কাগজ পড়ছি। হঠাৎ দরজা খুলে আমার বড় ভাইপো, আমার অতি আদরের বস শ্রীমান বাবাই আমার ঘরে ঢুকলো। আমি ওর দিকে জিজ্ঞাসু নেত্রে তাকাতেই ও বলল, কাকু, দাদুর শতবার্ষিকী উৎসব তো এসে গেল। ভাবছিলাম আমরা পরিবারের সবাই মিলে দাদুর সম্বন্ধে কিছু কিছু লিখে একটা বই ছাপালে কেমন হয়। বাবাকে বললাম। বাবা সবার কাছে বলতে বললেন, তুমি যদি দাদুর সম্বন্ধে কিছু লিখে দাও তাহলে খুব ভালো হয়। আমি বললাম, বাবা, দাদুর সম্বন্ধে অনেক কথাই তো বলতে পারি, কিন্তু লেখার তো অভ্যাস আমার নাই, পারবো কি না জানি না। তবে তুমি যখন বলছো আমি অবশ্যই চেষ্টা করে দেখব। ও বলল, তুমি কাগজ কলম নিয়ে বসলেই লেখা হয়ে যাবে। আমি দেখি বলে তখনকার মতো ওকে বিদায় দিলাম। আমার নিস্তরঙ্গ জীবনে একটা ঢেউ তুলে ও চলে গেল। বাবার কথা যত ভাবি ততই অবাক হয়ে যাই। সব দিকে খেয়াল রেখে এতটুকু বয়সেও কি সুন্দর চলে। সত্যি তো, বাবা সশরীরে থাকতে বাবার জন্মদিনে আমরা প্রত্যেকে বাবা যাতে খুশি হন এমন কোনো জিনিস বাবাকে দিতাম। আর এখন বাবার জন্ম শতবার্ষিকী থেকে এর থেকে ভালো অর্ঘ্য কী হতে পারে। মনে মনে ভাবতে লাগলাম কি লেখা যায়। তাই ঠিক করলাম ছোটোবেলায় দু একটা ঘটনা লিখি। আমার কৈশোরের অনেকটা সময় কেটেছে কলকাতার বদ্রীদাস টেম্পলের স্ট্রিটের 4তলা বাড়িতে। এই বাড়ির গেট দিয়ে খানিকটা ঢুকে খালি জায়গার পর ছিল দোতলায় ওঠার সামনের দিকের প্রশস্ত সিঁড়ি। পেছন দিক দিয়েও দোতলা 3তলায় ওঠার আসল সিঁড়ি ছিল। সামনের দিক দিয়ে দোতলায় উঠেই সামনের পূবমুখ বিরাট ঘরটায় ছিল ঠাকুরের মন্দির। দোতলার পেছন দিকের ঘরগুলো আর একতলার সব ঘরগুলোয় থাকতেন গুরুভাইরা। 3তলা আর 4তলায় আমাদের পরিবারের মা ও আমরা ভাই বোনেরা এবং অন্যান্য পরিবারের আরও 5-7 জন আমাদের সঙ্গেই থাকতেন। সেই সময় কয়েক মাস অন্তর বাবা 2-4 দিনের জন্য দেওঘর থেকে কলকাতায় যেতেন। বাবা কলকাতায় গেলে 4তলার পূর্ব দিকের ঘরটায় থাকতেন। বাবা এলে সারা বাড়িতে আনন্দের হাট বসে যেত। বাবা যতদিন থাকতেন বাড়ির সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাওয়া, একসঙ্গে সিনেমায় যাওয়া, কোনো ভালো জিনিস এনে সবাই মিলে একসঙ্গে খাওয়া প্রায় রোজই লেগে থাকতো। বাবা আসার খবর পেলে পৌঁছানোর আগে থাকতেই আমরা সকলে গেটের কাছে অপেক্ষা করে থাকতাম। বাবা এসে পৌঁছানোর পর সবাই মিলে বাবার সাথে উপরে উঠতাম। উপরে ওঠার সময় 3তলা আর 4তলার মাঝখানে সিঁড়িতে আলো আসার জন্য একটা জানলা ছিল। ওই জানলা দিয়ে তাকালে একতলার ওই পাশটা সব দেখা যেত। একতলায় সামনের দিকে একটা জলের কল ছিল। ওই কলটা থেকে বাইরের লোকেরা আর ঘরবাড়ি ধোয়ার জন্য জমাদার জল নিত। প্রায় প্রত্যেকবারই ওই জায়গায় এসে বাবা দাঁড়িয়ে দেখতেন কলটা দিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা জল পড়ছে। বাবা কোনো একজনকে বলতেন, এই টাকা নিয়ে যা তো, একটা মিস্ত্রি ডেকে এনে কলটা ঠিক করা। একবার আমাদের মধ্যে একজন বাবাকে জিজ্ঞাসা করলেন, আজ্ঞে, ওই কলটা তো বাইরের লোকেরা ব্যবহার করে, আমাদের কোনো ব্যবহারে লাগে না, তবু আপনি প্রত্যেকবার এসে ওটা ঠিক করান কেন? বাবা আমাদের বোঝার মতো করে বললেন, প্রত্যেক জিনিসেরই নিজের নিজের মতো করে সত্তা আছে। ওইটি ঠিক না করলে কষ্ট হচ্ছে। মিস্ত্রিদের কলটা ঠিক করা দেখতে দেখতে পরের দিকে গাড়ির ব্রেঞ্চ দিয়ে কলটা খুলে আমরা কলের ওয়াশারটা ঠিক করে রাখতাম। এই রকম কত কী যে বাবার কাছ থেকে শিখেছি তার ইয়ত্তা নেই। যেমন কল থেকে জল পড়লে ঠিকমতো কল বন্ধ করা, প্রয়োজন না থাকলে আলো বা পাখা চালিয়ে না রাখা, পাখার জোর বাড়াতে কমাতে পাখার সুইচ বন্ধ করে রেগুলেটর বাড়ানো কমানো, আওয়াজ না হওয়ার জন্য দরজা জানলার ব্যাং বন্ধ করে রাখা, ইত্যাদি ইত্যাদি কত কী। এই সবগুলো থেকেই প্রত্যেকটি বস্তুর প্রতি তাঁর টান বা মমতা প্রকাশ পায়। তখন বাবা কলকাতায় এলে চিড়িয়াখানায় বেড়াতে যেতেন। সেই সময় কলকাতায় বড় বড় গাড়ি প্লাইমাউস, শেভরলে, স্টুডিবেকার ইত্যাদি ট্যাক্সি হিসেবে ভাড়া খাটত। মনে আছে চিড়িয়াখানায় যাওয়ার সময় ওই রকম বড় বড় 3-4টে
ট্যাক্সি ভাড়া করে বাড়িসুদ্ধ সকলকে, এমনকি কাজের লোকদেরও বাবা সঙ্গে করে নিয়ে যেতেন। একবার সকলে চিড়িয়াখানায় গিয়ে বাবার সঙ্গে হেঁটে হেঁটে সব দেখছি, তখন ময়ূর এদিক ওদিক ছাড়াই থাকতো। হঠাৎ দেখি বাবা পাশ দিয়ে যাওয়ার সময় একটা ময়ূর পেখম তুলে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। বাবা ওকে দেখে এগোতে লাগলেন। আমি বাবার 10-12 হাত পেছনে ছিলাম। তখন আমার 10-12 বছর বয়স। কি মনে হলো ময়ূরটার একটা পালক তুলে আঙুলে চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকতে ডাকতে ময়ূরটা দৌড়ে চলে গেল, আর ওর একটা পালক আমার হাতেই ধরা রয়ে গেল। আমি তখনই বাবার দিকে তাকালাম। দেখি বাবা আমার দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারপর কিছু না বলে বাবা হাঁটতে লাগলেন। আমি সঙ্গে সঙ্গে পালকটা ফেলে দিয়ে বাবার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। জন্তু জানোয়ার দেখব কি, তখন আমার মনে হচ্ছে ধরনী দ্বিধা হও, কিন্তু এরপরে ওই সম্বন্ধে বাবা আমাকে কোনো দিনও একটা কথাও বলেননি। বোধহয় আমার মুখ দেখে বুঝেছিলেন যে আমি অনুতপ্ত হয়েছি। বহুবার দেখেছি একটা মানুষ, তা সে যত অন্যায় করুক না কেন, যদি সে স্বীকার করে আর অনুতপ্ত হয়, বাবা তাকে কিছুই বলতেন না। এই প্রসঙ্গে কবিতার একটা লাইন মনে পড়ছে, যেজন পুণ্যবান কেনা তারে সে ভালো, তাহাতে মহত্ব কিবা আর, পাপীরে যে ভালোবাসে আমি ভালোবাসি তারে, সেই জন প্রেম অবতার। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।